আজকে আমরা জীবাশ্ম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলা জানার চেষ্টা করব ইজি কেমিস্ট্রি বইয়ের। তো চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা আছে, ন্যাপথলিন অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? ন্যাপথলিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? অ্যারোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। চাক্রিক বা সমতুলীয় হাইড্রোকার্বন একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে। তো এইখানে একটু খেয়াল করেন, এদের একান্তর দ্বিবন্ধন আছে। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ বেনজিন, নাম তো সবাই শুনছেন, C6H6, কার্বন হচ্ছে 6টা থাকবে, ন্যাপথলিনে কার্বন থাকবে 8টা। এখানে একটু খেয়াল করেন, 6টার ক্ষেত্রে 1 2 3 4 5 6, এখন একান্তর দ্বিবন্ধন থাকবে, মানে একটা বন্ধন নাই একটা আছে, একটা নাই একটা আছে, একটা নাই একটা আছে। বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে বন্ধনগুলা থাকবে, আর বাকি যে 6টা হাত সেটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়ে যাবে। তো এই জিনিসটা একটু আমি এখানে করতেছি, একটু খেয়াল করেন। এটা হচ্ছে এখানে 6 হবে, 6টা হাইড্রোজেন হবে, 1টা 2টা 3টা 4টা 5টা আর এই একটা 6টা। তার মানে একান্তর দ্বিবন্ধন বলতে এই যে দ্বিবন্ধন আছে নাই আছে নাই আছে নাই এভাবে যাবে। তো এইগুলা হচ্ছে সুগন্ধি, আর এগুলা চাকরিক আকার ধারণ করে, ঠিক আছে, সমতুল্য চাকরিক আকার ধারণ করে। তাই এটা কি, এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ। এখানে দেখো সুন্দরভাবে লেখা আছে যে সকল চাকরিক বা সমতুলীয় হাইড্রোকার্বনে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক শব্দটি গ্রিক অ্যারোমা থেকে এসেছে, যার অর্থ সুগন্ধ। ন্যাপথলিন একটি সুগন্ধযুক্ত যৌগ এবং সমতুলীয় চাকরিক যৌগ। এখানে ন্যাপথলিনের কথা বলা আছে, হাইড্রোজেন থাকবে 8টা, ন্যাপথলিনে কার্বন থাকবে কয়টা? 10টা। তো এইখানে এই যে এইখানটাকে এই যে যে কোনাগুলো এক একটা, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই যে যে কোনাগুলা, এই এক একটা কোনাগুলা হচ্ছে এক একটা কার্বন। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন 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 কার্বন। কয়টা হলো? 1 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা কার্বন আর 8টা জায়গায় 8 জায়গায় হাইড্রোজেন। এই যে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান, এই যে এখানে একটা বন্ধন আছে নাই আছে নাই আছে, এই যে এইভাবে যাবে। তো এই কারণে হচ্ছে অ্যারোমেটিক যৌগ সুগন্ধিযুক্ত যৌগ, আর এটা হচ্ছে কি ন্যাপথলিন। ন্যাপথলিন কি? অ্যারোমেটিক একটা হাইড্রোকার্বন। তো দ্বিতীয় প্রশ্নে চলে যাওয়া যাক, দেখা যাক দ্বিতীয় প্রশ্নে কি আছে। দ্বিতীয় প্রশ্নটা হলো, প্রোটিন একটি প্রাকৃতিক পলিমার। এই প্রোটিনের বড় একটা সংকেত আছে, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে বলছে, প্রোটিন একটি প্রাকৃতিক পলিমার কারণ এটি অ্যামিনো অ্যাসিডের অসংখ্য ছোট ছোট মনোমার দিয়ে তৈরি। মনো শব্দের অর্থ ওয়ান, ঠিক আছে, মানে অনেকগুলো মনোমার, একটা একটা। সাপোজ পলিইথিনের মনোমার হচ্ছে একটা, তাই অনেকগুলো ইথিনের মিলে হচ্ছে কি হবে? পলিইথিন। সেমভাবে এই যে প্রোটিনের একটা মনোমার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডের অসংখ্য মনোমার মিলে কি হবে? এই প্রোটিন। ঠিক আছে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রে যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। যেটা বললাম, প্রতিটি অ্যামিনো অ্যাসিড হলো একটি ছোট একক, ছোট একক বা মনোমার, ছোট একক বা মনোমার। অসংখ্য ওই অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, তখন একটি দীর্ঘ শিকল গঠন করে, পেপটাইড চেন গঠন করে, ওই যে শিকলের মতো একটা আরেকটার সাথে সংযুক্ত থাকে। এই পেপটাইড চেন হলো প্রোটিন, তাই প্রোটিন একটি প্রাকৃতিক পলিমার। এর পরের প্রশ্নটায় চলে যাওয়া যাক। ইথানল ও ইথিন সমগোত্রীয় শ্রেণীভুক্ত নয় কেন? সমগোত্র কারা? সাপোজ অ্যালকেন, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন, এগুলো সবাই অ্যালকেন, মানে সবাই শ্রেণীভুক্ত সেম। তো মিথিন প্রোপিন বিউটিন, মিথিন তো উৎপন্ন হয় না। সাপোজ অ্যালকেন, মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল হেক্সানল, এইভাবে তোমার উৎপন্ন হবে। তো সেমভাবে ইথানল একটা ইথিন একটা, এরা হাইড্রোকার্বন হলেও সমগোত্রীয় নয়। একটু বিষয়টা বোঝা যাক। সাপোজ ইথানলের সাধারণ সংকেত কি? CnH2n+2, CnH2n প্লাস অন বন্ড OH, এটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের সাধারণ সংকেত অ্যালকোহল, 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 ঠিক আছে, অ্যালকোহল।
এখন এইখানে কার্বনের সংখ্যা 2 যদি বসাই, C2H কত আসবে, 2 দুগুণা 4 আর 1 5, C2H5 বন্ড OH, এইটার নাম কি, এটার নাম ইথানল। ইথানলকে আর একটু ভাঙিয়ে লেখা যায় এইভাবে, CH3CH2 বন্ড OH। তাহলে এই যে এটা হচ্ছে কার্যকরী মূলক, এটারে কি বলবো, কার্যকরী মূলক। আর এই যে অ্যালকিন, এটার কি বলে, আরেকটা হচ্ছে অ্যালকিন, আরেকটাকে কি বলবো, অ্যালকিন। অ্যালকিন দেখেন দুটোই হাইড্রোকার্বন, অ্যালকিন ইথিন, তাহলে এটা সংকেত হচ্ছে CnH2n, সাধারণ সংকেত, ঠিক আছে। এখানে ডাবল বন্ড থাকবে, একটাতে কি থাকবে, ডাবল বন্ড। আমি যদি 2 বসাই, C2H কত, 2 দুগুণা 4, সুন্দরভাবে হবে হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে ইথিন, এটাকে কি বলবো, ইথিন, আর এটারে বলবো অ্যালকোহল। তো এই দুটো হচ্ছে সমগোত্রীয় না, এরা কি সমগোত্রীয় না, দুটো হাইড্রোকার্বন হলেও এরা আলাদা। সেমভাবে অন্যান্যভাবে থাকতে পারে ওইক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যালডিহাইড, এরা কি হাইড্রোকার্বন হলেও সমগোত্রীয় না, আলাদা, ঠিক আছে। তো চলো প্রশ্নে কি আছে একটু দেখা যাক। ইথানল, এই যে বলছি ইথানল ইথিন সমগোত্রীয় শ্রেণীভুক্ত নয় কেন, ব্যাখ্যা করো। কার্যকরীমূলক, সাধারণ সূত্র, রাসায়নিক ধর্মের পার্থক্যের কারণে ইথানল আর ইথিন সমগোত্রীয় শ্রেণীভুক্ত নয়। ইথানলের কার্যকরীমূলক OH বলা হয়েছে, যার জন্য এটি অ্যালকোহল শ্রেণীর যৌগ বলছি। অন্যদিকে ইথিনে কার্যকরীমূলক C ডাবল বন্ড C থাকে, যে দ্বিবন্ধন থাকে, বন্ধন দুইটাও নাম জেনে রাখতে পারো, একটা পাই আর একটা সিগমা, সিগমাটা বেশি শক্তিশালী, এভাবে মনে রাখতে পারো, যার কারণে এটি অ্যালকিন শ্রেণীভুক্ত। তারপরে ইথানলের সাধারণ সূত্র এই যে CnH2n+1 বন্ড OH দেখাইছি একটু আগে, হ্যাঁ, কিন্তু ইথিনের সাধারণ সূত্র হচ্ছে CnH2n, এটাও বলছি। আবার ইথানল অ্যালকোহলের বৈশিষ্ট্য অনুযায়ী জারণ, অ্যাস্টার গঠন ইত্যাদি বিক্রিয়া করে, আর ইথিন অ্যালকিনের মতো সংযোজন বিক্রিয়া করে। তো এই যে জিনিসগুলা, এগুলা তোমার মনে রাখতে হবে। তো অর্গানিক কেমিস্ট্রি বা খনিজ সম্পদ বা জীবাশ্ম অধ্যায়ের সংক্ষিপ্ত পর্যন্ত এই পর্যন্তই, সংক্ষিপ্ত প্রশ্ন এই পর্যন্তই। পরবর্তী চ্যাপ্টার দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।